বিসিবির দায়িত্বহীনতার জন্য পছন্দের ফরম্যাট ওয়ানডেতেও পিছিয়ে গেছে বাংলাদেশ। পর্যবেক্ষকদের বিশ্লেষণ, আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে নেই কোনো উচ্চাশা। শান্তর বিধ্বংসী ইনিংসের পরও এনসিএলে মুখ থুবড়ে পড়ল রাজশাহী। 5 উইকেটের সহজ জয় বরিশালের। লো স্কোরিং ম্যাচে সিলেটকে হারিয়েছে রংপুর। ফুটবলে আসার খবর দিল বাফুফে। নতুন বছরের শুরুতেই জাতীয় দলের জন্য আসছে স্পন্সর। র্যাঙ্কিংয়ে এগিয়ে যাওয়ায় নারী দল নিয়ে আলাদা পরিকল্পনা। মর্যাদার ঢাকা ডার্বিতে মোহামেডানের কাছে আবাহনীর হার। 1-0 গোলের জয়ে টেবিলের শীর্ষে সাদা কালোরা। ক্রিকেটে বাংলাদেশের প্রিয় ফরম্যাট কোনটা? প্রশ্নটার উত্তর সবারই জানা, ওয়ানডে। কিন্তু রঙিন পোশাকের এই ফরম্যাটেই অনেকদিন ধরে খাবি খাচ্ছে লাল সবুজ জার্সিধারীরা। ঘর কিংবা পরের মাঠ, কোথাও সাফল্য ধরা দিচ্ছে না টাইগারদের। সিনিয়র ক্রিকেটারদের অনুপস্থিতি, তরুণদের এখনো আশানুরূপ পারফরমেন্স না করা আর ধারাবাহিকভাবে ব্যাটারদের রানে না থাকাটাকেই কারণ হিসেবে মনে করেন সবাই। যার বড় উদাহরণ উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ। কিন্তু সৌম্য সরকারের চিন্তাটা একটু ভিন্ন। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে দল অসহায় আত্মসমর্পণ করলেও এক ম্যাচে 300 এবং আরেকটিতে 300 ছুঁই ইনিংস আশাবাদী করছে তাকে। ব্যাটারদের উইলোতে রান ফিরে আসায় টি-20তে ভিন্ন ফলাফল আশা করছেন এই বাঁহাতি ওপেনার। নর্মালি ওয়ানডে ক্রিকেটে আমরা বরাবর ভালো খেলে আসছিলাম, কিন্তু লাস্ট দু একটা সিরিজ আমাদের ভালো যায়নি। তারপরে তার মধ্যে একটা ভালো জিনিস আছে যে আমরা ব্যাটসম্যানরা অ্যাটলিস্ট 300 রান করছি, এটা একটা ভালো দিক। আমরা আশা করি যে তাদেরকে আমরা আরামসে বিট করতে পারবো এবং তারা টি-20তে ভালো টিম, ওদের থেকে মনোযোগ দিতে হবে। আমরা আমাদের বেস্টটা দেওয়ার চেষ্টা করলে আমরা ম্যাচ উইন করতে পারবো। উইন্ডিজে সাদা পোশাকে বোলাররা দারুণ করলেও রঙিন পোশাকে বড্ড বর্ণহীন ছিল এই ডিপার্টমেন্ট, যে কারণে বড় রান আসলেও ডিফেন্ড করা যায়নি সেগুলো। কিন্তু বিষয়টিতে মোটেও চিন্তার কিছু দেখছেন না সৌম্য। তাসকিন হাসানের সঙ্গে নতুন ডাক পাওয়া রিপন মন্ডলের উপর পূর্ণ আস্থা আছে তার। আমাদের বলাররা সবসময় ভালো করে আসতেছিল, এই সিরিজটাতে হয়তো একটু তারা স্ট্রাগল করছে। আমার কাছে মনে হয়, আশা করি তারা সামনে টি-20তে কামব্যাক করবে। অ্যান্ড তার পাশাপাশি আমরা ব্যাটসম্যানরা যারা রান করছিলাম বা রান করছে সবাই, যেহেতু আমরা ওয়ানডেতে 300 রান করছি, এইখানে যদি তারা সেটা ধারাবাহিক বজায় রাখতে পারে তো বলার আর ব্যাটসম্যানগুলোতে ভালো টুর্নামেন্ট হবে। সংক্ষিপ্ত ফরম্যাটের এই সিরিজ শুরুর আগে বাংলাদেশের জন্য বড় টোটকা হতে পারে রংপুর রাইডার্সের গ্লোবাল টি-20 জয়। সৌম্যের বিশ্বাস, ভেন্যু ভিন্ন হলেও সে দলের আফিফ রিশাদদের অভিজ্ঞতা কাজে লাগবে সেন্ট ভিনসেন্টেও। গ্লোবাল টি-20 খেলেছি, তো কিছু ম্যাচ খেলারও সুযোগ হয়েছে আমার জন্য। একটা ভালো অপরচুনিটি ছিল, ওখানে একটা ভালো টুর্নামেন্ট গেছে। অ্যান্ড কাল পরশু থেকে আমাদের টি-20 সিরিজ শুরু হচ্ছে। বাংলাদেশ উইন্ডিজ টি-20 সিরিজের প্রথম ম্যাচ 16 ডিসেম্বর ভোর 6টায়। টানা 2 ওয়ানডে সিরিজ হারের স্মৃতি নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেবে বাংলাদেশ। আফগানিস্তানের কাছে অসহায় আত্মসমর্পণ তো আছেই, এক দশক পর ক্যারিবীয় দ্বীপে ধবলধোলাই আরো বড় ধাক্কা। অন্তত শেষ ম্যাচটা তো জেতার কথাই ছিল। জাঙ্গু কার্টির অমন পার্টনারশিপ না হলে হয়তো হোয়াইট ওয়াশ এড়ানো সম্ভব হতো। শুধু জাঙ্গু কার্টি জুটি না, এই সিরিজের প্রথম ম্যাচ সহ সবশেষ আফগানিস্তান সিরিজ হারের কারণ প্রতিপক্ষের পঞ্চম কিংবা ষষ্ঠ উইকেট জুটি। ইনিংসের মাঝপথে ব্রেক থ্রু এনে দিতে ব্যর্থ মিরাজরা। ওয়ানডে দলের মূল স্পিনার সাকিব আল হাসানের শূন্যতা তো আছেই, মিরপুরের বাইরে কেউ কেউ কম খরচে হলেও উইকেট টেকিং অ্যাবিলিটি নিয়ে আছে প্রশ্ন। অলরাউন্ডার হিসেবে ঠিক আছে, বাট ওর আরেকটা আমাদের অপশন বার করতে হবে। আরেকটা হয়তো এখন সাকিব নাই দেখে মিরাজের উপর দিয়ে ওই ঝড়ঝাপটা যাচ্ছে বলিং। যদি সাকিব থাকতো হয়তো মিরাজের এত হতো না। এখন যারা আছে এরা মানে রান থামানোর দিকে বেশি ইন্টারেস্টেড রাদার দেন রেখে। গত থার্ড ওডিআইতে 350 রানও আমরা আটকাতে পারি নাই। আমাদের কাছে যদি এখানে একটা ভালো এনি বলার, যে উইকেট টেকিং বলার হয়, তাকে থাকতো, তাহলে আমরা ডেফিনেটলি এই ম্যাচটা আমাদের জিতা উচিত ছিল। সাকিবও অত স্কিলফুল বোলার না, কিন্তু এইখানে অনেক ভালো। ও মাথা ইউজ করে, আর কিছু না। ওরও বল টার্ন টুন করে না, ও সব মোস্ট অফ দ্য আর্ম বল, বাট খুব ভালো মাথা। স্পিন ডিপার্টমেন্টের দুর্দশা বেড়েছে মিরাজকে টপ অর্ডার ব্যাটার বানানোর প্রচেষ্টায়। ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে ক্যারিবীয় সিরিজে ব্যর্থ। আফগানিস্তানের বিপক্ষে ইকোনমিক্যাল থাকলেও ম্যাচ প্রতি উইকেট মাত্র একটা। মেহেদী নিজেকে এখন বেশি ব্যাটিং এর দিকে ওর আকর্ষণ চলে গেছে। ওকে ব্যাটিং, আমার মনে হয় ওইটাও কারণ হতে পারে যে ব্যাটিংয়ে বেশি ইন্টারেস্ট এসে গেছে, রানও করছে সে। সো এখানে বোধহয় একটু
একটু ঘাটা আছে তার উপরে। শুধু জাতীয় দল নয়, 50 ওভারের ফরম্যাটেও এমন স্পিনারের অভাব এইচপি কিংবা বয়স ভিত্তিকে। এই স্পিন মায়েস্ট্রোর মতে পাইপলাইনের পর্যাপ্ত যত্নের অভাব থাকায় ভবিষ্যতেও এই সমস্যা ভোগাবে টাইগারদের। বোর্ডের অনেক প্রোগ্রামে পাকিস্তানি এক কোচ এসে করছে, মুশতাক করছে, কিন্তু যাদের করে প্র্যাকটিস করে ওর কোনো ম্যাচই খেলে না, তো কিভাবে হবে? ন্যাশনাল লিগে আমি একটা ম্যাচ করেছি, আমি একটা রাইট আর্ম লেগ স্পিনার দেখিনি, কিন্তু আমরা চিল্লাচ্ছি লেগ স্পিনার, তবে খেলাতে হবে, না খেলালে হবে কিভাবে? রফিক, রাজ্জাক কিংবা সাকিব আল হাসানের পর নিজেদের শক্তির ফরম্যাটে ছন্ন ছাড়া বাংলাদেশ। দরজায় কড়া নাড়তে থাকা চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এই সমস্যা নিশ্চিতভাবেই নির্বাচকদের বড় পরীক্ষায় ফেলতে যাচ্ছে। শেষ হলো চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে চলা সব নাটক। ভারত পাকিস্তানে গিয়ে খেলতে নারাজ, আর পাকিস্তানও আয়োজক সত্ত্ব হারাতে অনড় অবস্থানে। এমন জটিল পরিস্থিতিতে বেশ কয়েকবার মিটিং এর পরও মেলেনি কোনো সুরাহা, বরং পাল্টাপাল্টি বক্তব্যে দুদেশই কঠোর হুঁশিয়ারি দিয়ে রাখে। এবার অবসান হলো সব ধরনের জটিলতার। চ্যাম্পিয়ন্স ট্রফি মাঠে গড়াতে যাচ্ছে হাইব্রিড মডেলে, এমন খবর প্রকাশ করেছে দুদেশের বেশ কিছু গণমাধ্যম। সেক্ষেত্রে ভারতের ম্যাচগুলো আয়োজন করা হবে দুবাইয়ে। বিসিসিআই ও পিসিবি সমঝোতায় ভারতের শর্ত পূরণের পাশাপাশি পাকিস্তানের দাবিও মেনে নিয়েছে আইসিসি বলে খবর প্রকাশ করেছে গণমাধ্যম। ভারতে গিয়ে কোনো ম্যাচ না খেলার শর্তে আগামী 2026 টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না পাকিস্তান ক্রিকেট দল। লিগ পর্যায়ে নিজেদের ম্যাচগুলো মেন ইন গ্রিন খেলবে শ্রীলঙ্কার কলম্বোতে। আগামী 2027 পর্যন্ত পাকিস্তানের ভারতে গিয়ে খেলতে না চাওয়ার দাবি মেনে নিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। হাইব্রিড মডেলে দুবাইয়ে ভারতের গ্রুপ পর্বের 3টি ম্যাচ, এক সেমিফাইনাল ও ফাইনাল আয়োজনের কথা রয়েছে, আর বাকি ম্যাচ অর্থাৎ 10টি ম্যাচ মাঠে গড়াবে পাকিস্তানের মাটিতে। তবে ভারত যদি সেমিফাইনাল বা ফাইনালে না ওঠে, সেক্ষেত্রে পাকিস্তানে এই ম্যাচগুলো আয়োজন করা হবে বলেও সিদ্ধান্ত হয়েছে বলে খবর ঘুরপাক খাচ্ছে। হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজন করা হলে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক সত্ত্ব থাকবে পাকিস্তানেরই। তবে দুদেশের বোর্ডের সমঝোতায় নেওয়া সিদ্ধান্তে পাকিস্তান আর্থিক ক্ষতির সম্মুখীন হলেও ক্ষতিপূরণ পাবে না পিসিবি। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে হাইব্রিড মডেলের পথে হাঁটলেও আগামী বছরের নারী বিশ্বকাপে ভারতে যেতে কোনো সমস্যা নেই পাকিস্তানের। আইসিসিকে বিষয়টি নিয়ে আশ্বস্ত করেছে পিসিবি। এদিকে সফলভাবে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে পারলে পাকিস্তানকে 2027-এর পর একটি নারী আইসিসি ইভেন্ট আয়োজনের সুযোগ দেয়া হবে বলেও নিশ্চিত করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। ফুটবল পাড়ায় গুঞ্জন রটেছে অনেকবার বাংলাদেশ জাতীয় দলের স্পন্সর হতে আগ্রহী একাধিক প্রতিষ্ঠান। তবে গুঞ্জনটা কখনো রূপ নেয়নি বাস্তবে। পৃষ্ঠপোষকের অভাবে বিড়ম্বনায় পড়তে হয়েছে বাফুফেকে। যদিও নতুন চেয়ারম্যান আত্মবিশ্বাসের সঙ্গেই দিয়েছেন প্রতিশ্রুতি। জানুয়ারিতেই জানাতে চান খুশির খবর। আন্তর্জাতিক কিছু সংস্থার সাথে কথাবার্তা চলছে আমাদের এখন, এর বাইরে দেশীয় কিছু সংস্থার সাথে আমাদের কথা চলছে, এবং আমি বিশ্বাস করি খুব শীঘ্রই এবং আমাদের মার্কেটিং এর পক্ষ থেকে প্রথম যে পার্টনারশিপটা অ্যানাউন্স হবে সেটা কিট পার্টনার অ্যানাউন্স হবে। তবে আমি এতটুকু বলতে পারি, ইনশাআল্লাহ এখন গোয়িং ফরওয়ার্ড 2025 সালে আমাদের জাতীয় দল পুরুষ এবং জাতীয় দল মহিলা দুটোতেই কিট পার্টনার থাকবে। ফুটবল পার্টনার নিয়ে কথা বলছি বিভিন্ন কোম্পানির সাথে, এবং এয়ারলাইন্স পার্টনার নিয়ে কথা বলছি, এবং বেশ কিছু পার্টনারশিপ নিয়ে আমরা কথা বলছি। এদিকে গেল বছর হাকডাক বাজিয়ে নারী ফ্র্যাঞ্চাইজি লিগের ট্রফি জার্সি উন্মোচন করেছিল বাফুফে। সঙ্গী ছিল ফাহাদ করিমের কে স্পোর্টস। তবে নানা জটিলতায় মাঠেই গড়ায়নি টুর্নামেন্ট। এবার সেই আক্ষেপ ঘোচাতে চান ফাহাদ করিম। ইন্টারন্যাশনাল খেলাগুলির ক্যালেন্ডারটা পেলেই আমরা 2025 ইনশাআল্লাহ আমরা ফ্র্যাঞ্চাইজি লিগটা করব। 30 তারিখেই আমি এটা নিয়ে কথা বলবো, কারণ আমি ক্লাবগুলোকে ডাকবো। রেগুলার যে লিগ সেটা তো আমরা করবই, এর বাইরেও আমরা অন্য আঙ্গিকে অন্য ডিজাইনে আরেকটা লিগ করব। টানা সফলতার ধারাবাহিকতায় ফিফা র্যাঙ্কিংয়ে উন্নতি নারী দলের প্রাপ্য। তবে এতে আনন্দের সঙ্গে চ্যালেঞ্জও বেড়েছে বলে মনে করছে বাফুফে। সফলতা ধরে রাখতে 2025 সালে নতুন লক্ষ্য নির্ধারণ করেছে ফেডারেশন। ফিফা ফ্রেন্ডলি আছে, আমরা চেষ্টা করব 3 থেকে 4টা ফিফা ফ্রেন্ডলি খেলার জন্য। আমি এইমাত্রই মার্কেটিংয়ের সাথে বসছিলাম কিছু কাজ নিয়ে। আমাদের এটাও চেষ্টা আছে যে আমাদের অ্যাকচুয়ালি ফেব্রুয়ারিতে সাফ আন্ডার 20 হওয়ার কথা ছিল, ওইটা এখন আনসার্টেন, আপনারা জানেন। যদি ওইটা কোনো কারণে না হয়, আমাদের চেষ্টা থাকবে ফেব্রুয়ারিতে আমাদের একটা ফিফা ফ্রেন্ডলি করার চেষ্টা, না আমরা 100% চেষ্টা করব। 2024 সালে মাত্র 4টি ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিল বাংলাদেশ নারী ফুটবল দল, যা নিয়ে একাধিকবার হতাশা প্রকাশ করেছিলেন ফুটবলাররা। এখন দেখার অপেক্ষায় নতুন বছরে তাদের সেই আক্ষেপ ঘোচাতে পারে কিনা বাফুফে। তামিম হোসেন,
জিতলেই পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখলে নেবে বিজয়ীরা। এমন সমীকরণ নিয়েই কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে নামে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ঢাকা আবাহনী এবং মোহামেডান। ম্যাচের উন্মাদনা আরও বাড়িয়ে তোলেন সমর্থকরা। ম্যাচের শুরু থেকেই ছড়ি ঘুরায় সাদা কালোরা। তাদের আক্রমণের সামনে কোণঠাসা হয়ে পড়ে আবাহনী। 12 মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পায় মোহামেডান, তবে তা কাজে লাগাতে পারেনি তারা। এরপর আবারও এগিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি করে দলটা, তবে সুলেমানের দেয়া পাস থেকে বল জালে জড়াতে পারেনি ইমানুয়েল সান্ডে। বিপরীতে পাল্টা আক্রমণেও যায় আবাহনী, তবে তাতে সফল হয়নি ধানমন্ডি পাড়ার দলটি। দ্বিতীয়ার্ধের শেষ দিকে গোলের খুব কাছে গিয়েও ব্যর্থ হয় আলফাজ আহমেদের দল। বাধা হয়ে দাঁড়ায় প্রতিপক্ষের গোলরক্ষক। তবে প্রথমার্ধের যোগ করার সময় আর ভুল করেননি সাদা কালোরা। সুলেমান দিয়াবাতের হেডে লিড নেয় মোহামেডান। গোল করে ক্রিস্টিয়ানো রোনালদোর সিউ উদযাপনে সমর্থকদের উল্লাসে মাতান দিয়াবাতে। 1-0 গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় তারা। বিরতির পর কিছুটা প্রতিরোধ করার চেষ্টা চালায় আবাহনী। সমতায় ফিরতে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে তাদের আক্রমণ ভাগ, তবে প্রতিপক্ষ রক্ষণ ভাঙতে তা যথেষ্ট ছিল না। অন্যদিকে থেমে থাকেনি মোহামেডানের আক্রমণও। গোলের খুব কাছে গেলেও দুর্বল শটের কারণে ব্যবধান দ্বিগুণ করা হয়নি সাদা কালোদের। ম্যাচের দ্বিতীয় গোলের সুযোগ পান দিয়াবাতে, তবে তার শট পোস্টে লাগায় জোড়া গোল পূর্ণ হয়নি তার। শেষ পর্যন্ত আর কোনো দল জাল খুঁজে না পাওয়ায় 1-0 গোলে জয় নিশ্চিত করে মোহামেডান। আর এর সঙ্গে বিপিএল এ টানা 3 জয় পেল আলফাজের দল। 9 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান দখলে নিল মতিঝিলের দলটি। অন্যদিকে মোহামেডানের কাছে হেরে তালিকার 5-এ নেমে গেছে আবাহনী। রিফাতুল ইসলাম মিরন। ভারতের পেসার জাসপ্রীত বুমরা যেন নিয়ম বানিয়ে ফেলেছেন। বর্ডার কাসবার ট্রফিতে অস্ট্রেলিয়ার প্রথম উইকেটটি তার হাতেই উঠবে। সিরিজের চতুর্থ ইনিংসে আজও সেই টার্নিং পয়েন্ট বজায় রেখেছেন তিনি। ব্রিসবেনের গ্যাবায় চতুর্থ চলমান তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনে নিজের ধারাবাহিকতা বজায় রাখেন তিনি। এর ফলে চলতি সিরিজে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার প্রথম উইকেট শিকার করলেন এই 31 বয়সী পেসার। শুধু প্রথম উইকেট নয়, আজ আবারও বুমরার শিকার হলেন নাথান। এ নিয়ে এই সিরিজে 4 বারই নাথানকে আউট করেছেন বুমরা। মজার ব্যাপার হলো টেস্ট ক্যারিয়ার শুরু করার নাথান এখন পর্যন্ত বুমরার বল ছাড়া কোনো বলারের হাতে আউটই হননি। সকালে বুমরা প্রথম আঘাত হানেন ওসমান খাজাকে 21 রানে আউট করে। এরপর নাথানকে আউট করেন মাত্র 8 রান।